এই মুহূর্তে অত্যন্ত বড় খবর, দিল্লি হাইকোর্টে বড় স্বস্তি অরবিন্দ কেজরিওয়ালের। কেজরিকে মুখ্যমন্ত্রী পদ থেকে অপসারণের যে আবেদন করা হয় সেই আবেদন খারিজ। অপসারণের আবেদন খারিজ দিল্লি হাইকোর্টের। কথা বলবো জ্যোতির্ময় কর্মকার, প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, দেখো, এসিজে মনমোহনের এজলাসে আজকে দিল্লি হাইকোর্টে এই শুনানি হয়েছে এবং অভিযোগ ছিল যে মুখ্যমন্ত্রী হিসেবে তিনি গ্রেপ্তারির পর কখনোই এই পদে থাকতে পারেন না অরবিন্দ কেজরিওয়াল। তিনি মুখ্যমন্ত্রী হিসেবে গ্রেপ্তার হয়েছেন এবং তার পরবর্তী ক্ষেত্রে ইডি হেফাজতে থাকাকালীন তিনি একের পর এক অর্ডার পাস করছেন, যে অর্ডারগুলি কখনোই বৈধ নয়। কিন্তু আজকে কোর্ট কিছু প্রাসঙ্গিক প্রশ্ন তুলেছে। এমন কোনো আইন নেই যেখানে কোনো একজন মুখ্যমন্ত্রীকে তিনি হেফাজতে থাকার কারণে তাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে অপসারণ করতে পারে দিল্লি হাইকোর্ট। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে যদি মুখ্যমন্ত্রীকে অপসারণ করা হয় তাহলে সেক্ষেত্রে সাংবিধানিক সংকট তৈরি হবে এবং রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে। কখনোই রাষ্ট্রপতি শাসনের নির্দেশও কোর্ট দিতে পারে না। সেক্ষেত্রে এক্সিকিউটিভ, অর্থাৎ এক্ষেত্রে দিল্লি লেফটেন্যান্ট গভর্নর এবং কেন্দ্রীয় সরকারের প্রেরোগেটিভ, তারা এক্ষেত্রে পরবর্তী সিদ্ধান্ত নেবে। ফলত যে আবেদন করা হয়েছে সেই আবেদনকে সম্পূর্ণভাবে খারিজ করে দেওয়া হলো এবং রাউস এভিনিউ কোর্টে প্রোডাকশনের আগেই বেশ কিছুটা স্বস্তি পেলেন অরবিন্দ কেজরিওয়াল। আপাতত তিনি মুখ্যমন্ত্রী পদেই থাকছেন, ইডি হেফাজত বা জেল হেফাজত তার যাই হোক না কেন। অনেক ধন্যবাদ জ্যোতির্ময়। আর দুপুরের 4 ব্রেকিং এর প্রথম যে খবর আপনাদেরকে দিয়েছিলাম, ইডির তলব, আর তাতে সারাই দিলেন না মহুয়া মৈত্র। তলব এড়িয়ে ভোট প্রচারেই নিজেকে ব্যস্ত রাখলেন কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া। বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত মামলায় কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থীকে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দিল্লি না গিয়ে পোড়াগাছা গ্রাম পঞ্চায়েতের গোবরায় প্রচারে বেরিয়ে যান মহুয়া। ইডি সূত্রে খবর, ফের মহুয়া মৈত্রকে তলবের প্রস্তুতি শুরু করেছে ইডি। অন্যদিকে ভোট ব্যস্ততার মধ্যে এজেন্সির বিরুদ্ধে আদালতে ছুটতে পারেন মহুয়াও। মহুয়ার দাবি, তিনি কাউকে পরোয়া করেন না। এই যে ডোন্ট কেয়ার মনোভাব মহুয়া মৈত্রের, কি বলছেন তিনি এক্স্যাক্টলি, কি বলছেন তাপস রায় পাল্টা, শুনুন। আমি দিল্লি হাইকোর্টে কেস করেছিলাম 2 সপ্তাহ আগে যে ইডি মিডিয়াকে লিক করছে, ঠিক আছে? তো ইডি তখন হলফনামা দিয়ে দিল্লি হাইকোর্টে বলেছিল আমরা কাউকে কিচ্ছু বলছি না। আচ্ছা, আমি তো আপনাদের বলিনি, তাহলে ইডি যদি হলফনামা দিয়ে বলেছে তাহলে আপনারা কি দেখেছেন সেই সময়? ইডি তো হলফনামা দিয়ে বলেছে যে ওরা কি করছে ওরা মিডিয়াকে বলবে না। আর আমি তো প্রচার করছি না, আপনাদের কাছে কেই খবর দিয়েছে আমি তো বলতে পারবো না। ওরা আমার প্রতি এত আকর্ষিত, ওরা বারবার আমার কাছে আসে, তা আমার খুব ভালো লাগে। সেদিন সিবিআই এসে খালি হাতে ঘুরে গেছে, আবার ইডি আসবে, সবে তো শুরু। ইডি আসবে, আইটি আসবে, প্রধানমন্ত্রী একবার এলেন, অমিত শাহ আসবে, কত নেতা মন্ত্রী আসবেন। আমি তো বলি কৃষ্ণনগরে আসেন, সরপুরিয়া খান, ভোটটা আমার আরো পারুক। একটা অভিযোগ আছে ওর বিরুদ্ধে, এখন তদন্তকারী সংস্থা যেটা করার সেটা তো করবে বা করছে, এ বিষয়ে আমার কিছু বলার নেই। দিলীপ আছেন দিলীপে, ফের বেলাগাম। এবার কমিশনকে মেষমশাই বললেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী। গতকাল নির্বাচন কমিশনে দিলীপের বিরুদ্ধে নালিশ জানায় তৃণমূল। দিলীপের খোঁচা কি এমন হলো যে সকালে ঘুম থেকে উঠে সবাই মেশর বাড়ি ছুটলো? কি বলেছেন দিলীপ ঘোষ শুনবো, কি বলেছেন শান্তনু সেন তাও শোনাবো আপনাদের। এটা রুটিন প্রোগ্রাম, যথারীতি আমার লয়াররা দেখছেন, চিঠি রেডি, আমরা পাঠিয়ে দেবো। আইনের কথা আইনভাবে হবে। কিন্তু আমার অবাক লাগলো, একটা চিঠি দিতে 10 জন গেছে টিএমসির। ভাই কি এমন হয়ে গেছে? সকালে উঠে মেশর বাড়ি দৌড়েছ তোমরা, যখন রাস্তাঘাটে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের মাননীয় সভাপতি নাড্ডাজি কার নামে কি না বলেছ। আমরা তো মেসমশাইয়ের কাছে যাই না যে মেসমশাই কান মুলে দিন। আজকে পারছো না রাস্তায় রাজনীতি করতে, তাই ইলেকশন কমিশনের কাছে যেতে হচ্ছে। তিনি নিজে অদ্ভুত একটা মানসিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। তার নিজের কাজ করা জায়গা মেদিনীপুর থেকে তাকে ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি জানেন যেখানে গেছেন সেখানে তিনি গোহারান হারবেন। অবশ্য মেদিনীপুরে দাঁড়ালেও গোহারান হারছেন। তার উপরে দিলীপ ঘোষের উর্বর মস্তিষ্ক আমরা সবাই জানি। তিনি ছোটবেলা থেকে সোনা দেওয়া গরুর দুধ খেয়ে বড় হয়েছেন, তাই তার মুখ থেকে সবসময় এই ধরনের কিছু কথাবার্তা বেরোয়। দল বাড়লে কর্মীদের আশা আকাঙ্ক্ষা বাড়ে, আর তা থেকেই ক্ষোভ বিক্ষোভ। এর মধ্যে অস্বাভাবিক কিছুই দেখছেন না দিলীপ ঘোষ। ডায়মন্ড হারবারে কেন এখনো প্রার্থী ঘোষণা হলো না? বিজেপি নেতার দাবি বহিরাগত নয়,
লড়বেন বাংলার প্রার্থী। প্রার্থী নিয়ে ক্ষোভ বিক্ষোভ করে বিজেপি অফিসে সুকান্ত বাবুর ছবি, শুভেন্দু বাবুর ছবি ফেলে কর্মীরা বিক্ষোভ দেখালেন। এই সংস্কৃতি কংগ্রেসে দেখা গিয়েছিল। দেখুন, পার্টি যখন বড় হয়, সবচেয়ে বড় কথা পার্টি যখন জেতার সম্ভাবনা বাড়ে তখনই গন্ডগোল শুরু হয়। বিজেপির ক্যান্ডিডেট হতে চাইতো না, তো জেতার চান্স ছিল না, তো গন্ডগোল কী করতে আসবে? কার খেয়ে দিয়ে কাজ নেই, যে আসবে তো তুই দাঁড়িয়ে যা বলা হতো, দাঁড়াতেই রাজি নাই কেউ, কে হারতে যা। আজ বিজেপি জিতছে বলে বিজেপিতে ক্যান্ডিডেট হয় যেন 10 জন 15 জন একটা সিটে অ্যাপ্লিকেশন করেছে, চয়ন করছে পার্টি। আর কোন পার্টিতে রাজনীতি এটা হয় না? মানুষের আকাঙ্ক্ষা বাড়তে থাকে রাজনীতিতে, না হলেই গন্ডগোল হয়। সব পার্টিতে হয়। আজ বিজেপি বড় হয়েছে, জেতার সম্ভাবনা বেড়েছে, তাই এ ধরনের সমস্যা বাড়ছে। তো কর্মীদের বুঝিয়ে কাজ করানোর দায়িত্ব আমাদের নেতৃত্বের, সেটা ওনারা করবেন। আপনার কি ভয় পাচ্ছেন অভিষেককে? সিদ্ধান্ত নিতে পারছেন না ওর বিরুদ্ধে কে দাঁড়াবেন? দেখুন, বাংলায় আমরা তাড়াবো না টিএমসিকে, পশ্চিমবাংলার মানুষই তাড়াবে, তারাই নিয়ে আসছে। আর ক্যান্ডিডেট কোথায় হবে, কীভাবে হবে, সর্বভারতীয় পার্টি হিসেবে তার একটা চিন্তাভাবনা থাকে। আমরা তো গুজরাটের লোক নিয়ে দাঁড় করাতে পারবো না এখানে, কারণ গুজরাটে প্রচুর প্রার্থী আছে আমাদের যারা জিততে পারেন, এখানেও জিতবেন তারা। আমরা বিহার থেকে প্রার্থী আনবো না, তো এখানকার লোককে নেতা করবো, তারাই মানুষের সেবা করবে। সেই জন্য নামও অনেক আছে, পরিস্থিতি অনুযায়ী কে ঠিক হবে সেই চিন্তাভাবনা চলছে। ডায়মন্ড হারবার ভোট শেষ পেজে আছে। আমার তো 4 দিন আগে ঘোষণা হলো, আমার তো আগে ভোট আছে। তো সর্বভারতীয় পার্টি খালি ডায়মন্ড হারবার চিন্তা করে না, 500টা সিটে হয়তো আমরা প্রার্থী দেবো, তো সর্বভারতীয় সমস্ত রাজ্যের আলোচনা হবে, তারপরে লিস্ট বেরোবে, সময় লাগছে। কিন্তু এটা বাংলায় যে মানুষটি বিজেপির কর্মী লড়াই করছে, সে কি দেখছে? দেখছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দল প্রার্থী দিতে পারছে না। এই গল্প সমস্ত ইলেকশনেই আসে, গত বিধানসভা, গত লোকসভা তো এসেছিল, কিন্তু রেজাল্ট সবাই জানে। আর সেই জন্য ওখানকার পরিস্থিতি, যে ধরনের অত্যাচার হয়েছে বিধানসভা নির্বাচনে, বহু লোক এখনও ঘর ছাড়া আছে, ওখানকার পুলিশ, ওখানকার নেতা মিলিতভাবে অত্যাচার করে, দোকান বন্ধ আছে, বহু কর্মীরা আমাদের বাড়ি ঢুকতে পারছে না, বাড়িতে মারা গেছে, মুখে আগুন দিতে আসতে পারে না, এরকম অবস্থা। তো সেই ডায়মন্ড হারবারে ভেবে চিন্তা আমাদের দেওয়া হচ্ছে, যাতে সে বুক চেতিয়ে সামনে লড়বে, সেই কর্মী খোঁজা হচ্ছে। সেই কর্মী খোঁজা হচ্ছে। আচ্ছা, আপনি এক্ষুনি বললেন গুজরাট থেকে প্রার্থী আনতে হয় না আমাদের, এটা কি কীর্তি আজাদকে একটু খোঁচা দিলেন? না, আজকে যে টিএমসি বাঙালি বাঙালি বলে বুক ফাটিয়ে দিত, আর একটা তৃতীয় না চতুর্থ পক্ষ আছে, বাংলা পক্ষ, তারা তাদের জন্য খুব খাটায়। দেখি দোকানদারদের হিন্দিভাষী ধমকিও দেয় গিয়ে, এত বড় বিপ্লবী। তো কেন বাংলায় প্রার্থী পাচ্ছেন না আপনারা? 42টা প্রার্থী পাচ্ছেন না, বিহার থেকে, ঝাড়খণ্ড থেকে, কোথা থেকে নিয়ে আসতে হচ্ছে। এর চেয়ে দুর্ভাগ্য কী হবে? আর কি বলছেন, পাশে বসিয়ে রেখে তাকে কি বেইজ্জত করছেন কীর্তি আজাদকে? বাংলা পড়তে জানে, বাংলা গান বোঝে, বাংলা ভাষা জানে, পেছনের সাইনবোর্ড পড়তে পারবে, কাকে বলছেন আপনি? দিলীপ ঘোষ বিজেপির বড় প্লেয়ার, তার এগেনস্টে তৃণমূল কংগ্রেস একজন প্রকৃত প্লেয়ারকে দাঁড় করিয়েছেন, ছক্কা মারবেন তিনি, এই কথা ভেবেছে তৃণমূল। যে লোকটা ক্রিকেট থেকে রিটায়ার্ড হয়ে গেছে, রাজনীতি থেকে রিটায়ার্ড হয়ে গেছে, সেই লোকটা দিলীপ ঘোষের সঙ্গে লড়বে? প্রশ্ন হচ্ছে যে উনি আমাদের প্রতীকে 3 বার জিতেছেন, বিধানসভা, লোকসভা, সব। যেই প্রতীক ছেড়েছেন পাবলিক ছেড়ে দিয়েছে। গতবার ধানবাদে কংগ্রেসের দাঁড়িয়েছিলেন, কত ভোট পেয়েছিলেন জিজ্ঞেস করুন ওনাকে। তো এই ধরনের রিজেক্টেড মাল বাংলা স্বীকার করবে না। তৃণমূল কংগ্রেস না হয়তো বাইরে থেকে একজন প্লেয়ার নিয়ে এসছে, আপনারা বাংলার রাজনীতিতে রানিমা নিয়ে আসলেন। রানিমা সংস্কৃতি বাংলার রাজনীতির পরিপ্রেক্ষিতে খুবই অচেনা। ভাই, রাজা রানী তো রাজনীতিতে হয়, কি আশ্রমে হয় নাকি? যে আহম্মক বোঝে না তাকে বোঝানো উচিত। সারা ভারতবর্ষে এখনও রাজা রানীর ক্রেজ আছে, সমস্ত রাজ্যেতে। পশ্চিমবাংলায় রাজা রানী ছিলই না, আগেই শেষ হয়ে গেছে। তাহলে তো তৃণমূল ঠিকই বলে যে জমিদার, বিজেপি আসলে জমিদারদের পার্টি। ওদের মতো ভিখারি তো আমরা নই, জমিদারি আছে তো জমিদারের মতো ব্যবহার করব। দিলীপ ঘোষ ছিল রাস্তায় ঘুরে বেড়াতে, যেদিন রাজনীতি এসছে রাজার মতো ব্যবহার করে, আর এটা তোকে সহ্য করতে হবে। একটা সত্যি কথা বলুন দিলীপ দা, দিলীপ ঘোষ মিথ্যা কথা বলে না কোনোদিন, দরকার হয় না। লক্ষ্মীর ভান্ডার এর কি কোনো এফেক্ট পড়বে না? লক্ষ্মীর ভান্ডারের তো ওই যে 1000 টাকা নিশ্চয়ই এফেক্ট পড়েছে। তো দান ধ্যান করলে গরিব মানুষ একটু প্রভাবিত হয়, কিন্তু এটাও যেন এখন সন্দেশখালিরও এফেক্ট পড়বে। দিলীপে খড়গহস্ত কীর্তি আজাদ। দিলীপের বিরুদ্ধে বেলাগাম শব্দ কীর্তির, দিলীপকে সরাসরি অসভ্যত কীর্তির। दिलीप घोष ने बदतमीज वाला स्टेटमेंट मां को लेकर के दिया है। ऐसी परिस्थिति में तो साफ है कि दिलीप घोष की स्थिति बहुत खराब है। दिलीप घोष कह रहे हैं कि आप लोग राजनीतिक तरफ से मुकाबला नहीं कर पा रहे, इसलिए कमीशन ले जा रहे हैं। ये दिलीप घोष बोल रहे हैं, उनसे बोलिए जरा जबान में कब्जा रखें, भगवान का, बहन का, माँ का, दीदी का इज्जत करना सीखें। बड़ा ही बदतमीज आदमी है।